হ্যালো বন্ধুরা, বিয়ার মার্কেটে সব ধরনের স্টকই নিচের দিকে যায় আর সে কারণে আমাদের পোর্টফোলিওতে আমাদেরকে কিন্তু লস দেখতে হয়। তো সেটা বিয়ার মার্কেটের অবশ্যই একটা ডিফিকাল্ট পার্ট। তবে বিয়ার মার্কেটের সবথেকে ডিফিকাল্ট পার্ট যেটা, সেটা এটা নয় যে আমাদের পোর্টফোলিও নেগেটিভ। তো বিয়ার মার্কেটের সবথেকে ডিফিকাল্ট পার্ট কী, সেটাই আমি একটু 2 মিনিট ধরে বলতে চাই। প্রথম কথা হচ্ছে, যখন বিয়ার মার্কেট আসে তার আগে একটা বুল মার্কেট জেনারেলি থাকে। তো সেই বুল মার্কেটে কি হয়, সব ধরনের স্টক কিন্তু ওপরের দিকে যায়। তো সেখানে আমরা অনেকেই ওপরের দিকে ট্র্যাপ হয়ে যাই, এবং যেহেতু বিয়ার মার্কেট যখন শুরু হয় তখন মার্কেট নিচের দিকে আসতে শুরু করে। তো সেখানে আমরা হয়তো অনেকেই প্রফিট বুক করে নিই স্টকগুলো বিক্রি করে, অনেকে কিন্তু আবার স্টকগুলোকে রেখে দিই, এটা আশা করে যে আবার যখন বিয়ার মার্কেট শেষ হয়ে বুল মার্কেট আসবে তখন আমাদের স্টকগুলো ভালো রকমের প্রফিট দেবে। তবে যেটা সবথেকে বড় কনফিউশন থাকে সেটা হচ্ছে এটাই যে বুল মার্কেটে কিন্তু সব ধরনের স্টক উপর দিকে যায়, তবে বুল মার্কেটের পরে যখন বিয়ার মার্কেট আসে সেখানে সব ধরনের স্টক নিচে এলেও তারপরের যে বুল মার্কেট সেখানে কিন্তু প্রত্যেকটা স্টক আর ওপরের দিকে আসে না, কিছু কিছু স্টক সেই বিয়ার মার্কেটে কিন্তু হারিয়ে যায়। আর সেটাই হচ্ছে সবথেকে ডিফিকাল্ট পার্ট কোনো বিয়ার মার্কেটের। তো বিয়ার মার্কেটে আপনাদের কি করতে হবে, আপনাদের কিন্তু সবসময়ই মাথায় এটা রাখতে হবে যে কোনগুলো ভালো স্টক সেগুলোই কিন্তু আবার যখন বুল মার্কেট আসবে সেখানে দৌড়বে। এখানে কিন্তু অনেক স্টক যারা আগের বুল মার্কেটে দৌড়ে নিয়েছে তারা হয়তো এর পরের যে বুল মার্কেট সেখানে হয়তো দৌড়তে নাও পারে। তো আজকের ভিডিওতে এরকমই একটা স্টক নিয়ে কথা বলবো যেটা বিয়ার মার্কেটের দরুন অবশ্যই নিচের দিকে এসেছে, তবে ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু এই স্টকটা একটা বিশাল পপুলারিটি পেয়েছে। তো কেন পপুলারিটি পেয়েছে, কী ব্যাপার, সেগুলো আমরা সবই অ্যানালাইসিস করে দেখব। আর স্টকটার নাম হয়তো অনেকে অলরেডি জানেন, তার কারণ হচ্ছে আমি মোটামুটি দেখলাম রিসেন্টলি যে যথেষ্ট হাইপে আছে কিন্তু এই স্টকটা। আমি কয়েকটা নিউজে আপনাদের নিয়ে যেতে চাই। ফর এক্সাম্পল দেখুন, মানিয়ান ওয়ান্টস ফেডারেল ব্যাঙ্ক টু বি অ্যামাং ইন্ডিয়াজ টপ 5 প্রাইভেট লেন্ডার্স। আপনার প্রশ্ন হতে পারে যে এই মানিয়ানটা কে। তো মানিয়ান হচ্ছে কেভিএস মানিয়ান, ইনার নাম হচ্ছে কেভিএস মানিয়ান, ঠিক আছে। তো এই মানিয়ান ইনি ওয়ান্টস ফেডারেল ব্যাঙ্ক টু বি অ্যামাং ইন্ডিয়াজ টপ প্রাইভেট লেন্ডার্স, ঠিক আছে, টপ 5। মানিয়ান যেটা বলতে চাইছেন যে ফেডারেল ব্যাঙ্কে উনি টপ 5-এ নিয়ে যাবেন, যেখানে ফেডারেল ব্যাঙ্ক এখন মানে বড় ব্যাঙ্কদের তুলনায় কিছুই না বলতে গেলে। সেখানে এই ব্যক্তি যদি ফেডারেল ব্যাঙ্কে আগামী কিছু বছরে টপ 5 লেন্ডার্সের মধ্যে আনতে চান তাহলে বুঝতেই পারছেন ব্যাঙ্কে কিভাবে গ্রো করতে হবে। তো সে ধরনের কিছু স্ট্র্যাটেজিও নিচ্ছেন। আর এই মানিয়ান হচ্ছে অ্যাকচুয়ালি নিউ এমডি এবং সিইও ফেডারেল ব্যাঙ্কের। তো এই ফেডারেল ব্যাঙ্ক অ্যাকচুয়ালি যেটা একটা কেরালা বেসড ব্যাঙ্ক, সেটা মানিয়ানের হাত ধরে হয়তো আরও বাইরের স্টেটে যাবে এবং আরও মানে ব্যাপক হারে গ্রো করবে। আর এই মানিয়ান কিন্তু যথেষ্ট ফেমাস ব্যক্তি, ইনার ভালো ট্র্যাক রেকর্ডও আছে। ইনি অ্যাকচুয়ালি আগে জয়েন্ট এমডি ছিলেন কোটাক মাহিন্দ্রা ব্যাংকের, ঠিক আছে। তো আরও কিছু নিউজ দেখাতে চাই, তাহলে পরিষ্কার হবে আপনার কাছে ছবিটা। অ্যানালিস্ট বুলিশ অন ফেডারেল ব্যাঙ্ক আফটার নিউ সিইও আনভেলস প্ল্যান ফর গ্রোথ, মানে সেই একই কথা বলা হয়েছে। এবং সে কারণে অ্যানালিস্টরাও কিন্তু বুলিশ ফেডারেল ব্যাঙ্কে যখনই এই সিইও এই কথাটা বলেছেন, সিইও কথা মানে এইটাই যে টপ 5-এ উনি আনতে চান, ঠিক আছে। তো আরও নিউজ দেখুন, ফেডারেল ব্যাঙ্ক এইমস টু বিকাম ইন্ডিয়াস 5th লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক উইদিন 3 to 5 ইয়ার্স। এখানে কিন্তু টাইমটাও মেনশন করা হয়েছে যে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে কিন্তু ফেডারেল ব্যাঙ্কে টপ 5 প্রাইভেট সেক্টর ব্যাংকের মধ্যে আনার চেষ্টা করা হবে, ঠিক আছে। তো এটা কিন্তু আমি মনে করি যে একটা ভীষণ ভীষণ গুড নিউজ এই স্টকটার ক্ষেত্রে। এবার বলে রাখি যে যে কোনো স্টকের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার একটা মেন বা প্রধান পার্ট হচ্ছে সেই স্টকে কী ধরনের ম্যানেজমেন্ট চেঞ্জ হচ্ছে। যেমন ইনি অলরেডি নতুন এমডি হিসেবে কিন্তু জয়েন করে নিয়েছেন এবং সিইও বটেই। তো যে কোনো স্টকের আপনি যদি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে চান সেখানে ম্যানেজমেন্ট কী চেঞ্জ হচ্ছে এবং নতুন ম্যানেজমেন্ট গ্রোথ নিয়ে কি বলছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট ফান্ডামেন্টাল অ্যানালিসিসের। আর বলে রাখি যে এই ভিডিওতে বেশ কয়েকটা জিনিস আপনি মানে শিখতে পারবেন, শেখার মতো ভিডিও। তো সে কারণে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখুন। এখানে আরেকটা নিউজ যে 5 রিজনস হোয়াই ব্রোকারেজেস হ্যাভ বাই রেকমেন্ডেশন অন ফেডারেল ব্যাঙ্ক। মানে এগুলো সবই কিন্তু একদম টাটকা তাজা খবর, কোনো বস্তা পচা খবর নিয়ে কথা বলা এখানে হয় না। ফেব্রুয়ারি 25-এর খবর এটা, 5 রিজনস হোয়াই ব্রোকারেজেস হ্যাভ বাই রেকমেন্ডেশন অন ফেডারেল ব্যাঙ্ক, ঠিক আছে। তো আপনার জানার ইচ্ছে হবে যে ব্রোকারেজেসরা
কী ধরনের বাই রেকমেন্ডেশন এখানে লাগিয়েছে এবং ঠিক কতজন ব্রোকারেজ বা কী ধরনের টার্গেটের কথা বলা হয়েছে। দেখুন একটা জিনিস বলে রাখি যে টার্গেট যে প্রাইস না, সেটা কিন্তু ব্রোকারেজদের ক্ষেত্রেও বলা সম্ভব নয়। অনেক সময় ব্রোকারেজরা দেয় 200 টার্গেট, স্টক হয়ে যায় 400, সেটা মাথায় রাখতে হবে। কিন্তু আপনার কাছে বোঝার ব্যাপার কোনটা, সেটা হচ্ছে এদের মাইন্ডসেট। এরা পজিটিভ বলছে নাকি নেগেটিভ বলছে, কতটা পজিটিভ এক্স্যাক্টলি সেটা কিন্তু বলা অনেক সময়ই ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। তো এ ধরনেরই কয়েকটা প্রথমে আমরা ব্রোকারেজ রিপোর্ট দেখে নেব আর তারপরে করে নেব ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং দেখে নেব এই স্টকটার মধ্যে কি কি ভালো গুণ অলরেডি আমরা দেখতে পাচ্ছি। তো এদের মধ্যে প্রথম যে রিপোর্টটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে মিরা অ্যাসেট, মানে শেয়ার খান। এখানে দেখতেই পাচ্ছেন শেয়ার খান। তো শেয়ার খান একটা যথেষ্ট মানে বড় নাম ব্রোকারেজ ইন্ডাস্ট্রিতে। এখানে আপনি ডেটটা দেখতে পাবেন না যে এটা পুরনো মানে রিপোর্ট মনে হতে পারে, ডেটটা এরা ওপরে না দিয়ে নিচে দেয়। দেখুন ফেব্রুয়ারি 24, 2025, ঠিক আছে। তো ফেব্রুয়ারি 24-এর একদম তাজা রিপোর্ট এখানে দেখতে পাচ্ছেন। এই জায়গাটাতে একটু লক্ষ্য করুন, হাই অন অ্যাসপিরেশন এক্সিকিউশন ইজ কি, ঠিক আছে। তো এটা কি বলা হয়েছে, কথাটার মানে কি, অ্যাসপিরেশন তো ঠিকই আছে, খুবই হাই, ঠিক আছে, কিন্তু এক্সিকিউশন যদি ঠিকঠাক হয়, এক্সিকিউশন ইজ দ্য কি অলওয়েজ, এক্সিকিউশন যদি ঠিকঠাক হয় তাহলে আর কোনো গল্প বেঁচে থাকবে না। মোটামুটি স্টক হয়তো ভালো পারফরম্যান্স দেখাতে পারে। এখানে দেখুন আবারও কিন্তু এই কেভিএস মানিয়ানের কথাই বলা হয়েছে, আর সে কারণেই স্টকটার ব্যাপারে কিছু কথা আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাইছি। তো এটা হলো প্রথম রিপোর্ট। এখানে রেকমেন্ডেশন বাই তো অবশ্যই দেওয়া আছে, কিন্তু প্রাইস টার্গেট দেওয়া আছে দেখুন 220, যেটা কারেন্ট মার্কেট প্রাইস বলা হয়েছে 181, ঠিক আছে। তো বুঝতেই পারলেন যে 220 যথেষ্ট কিন্তু বেশি, 180 থেকে প্রায় 40 পয়েন্ট, ঠিক আছে। আর 40 পয়েন্ট কিন্তু খুব একটা কম না। তবে আবারও বলছি, কত প্রাইস টার্গেট দেওয়া হচ্ছে সেটা বড় কথা নয়, আপনাকে কিন্তু ভাইবটা বুঝতে হবে। তো এটা গেল এক, শেয়ার খান, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে এমকে গ্লোবাল, বুঝতেই পারছেন ফেডারেল ব্যাংক বাই রেকমেন্ডেশন দিয়েছে। এমস এন্টারিং টপ ব্যাংকস ক্লাব উইথ ফোকাস অন কোয়ালিটি আরওএ। তো এখানেও কিন্তু একই কথা বলা হয়েছে, এমস এন্টারিং টপ ব্যাংকস ক্লাব। বুঝতেই পারছেন যে যদি টপ জায়গায় আসতে হয় তাহলে কিন্তু এটাকে হিউজ গ্রো করতে হবে। আমি আপনাকে কম্প্যারিজন করে সব কিছুই দেখাবো, ভিডিওর শেষে আপনি সব কিছুই দেখতে পাবেন। এখানে টার্গেটটা কত রাখা হয়েছে একটু দেখুন, সেটা হচ্ছে 180 কারেন্ট প্রাইস, এখানে টার্গেট রাখা হয়েছে 240, ঠিক আছে। আগেরটাই 220 ছিল, এখানে 240, মানে কিন্তু এটা প্রায় 60 পয়েন্ট, ঠিক আছে। আর 60 পয়েন্ট মানে কিন্তু আপসাইড হচ্ছে 30%-এরও বেশি। আপনারা যদি চান এই রিপোর্টগুলোতে গিয়ে ওভারঅল একটা স্টাডি করতে পারেন, ঠিক আছে, যদি ডিটেলসে স্টাডি চান। আদারওয়াইজ আমরা শুধু আজকের ভিডিওতে, যেহেতু ভিডিও আমরা সব কিছু ডিসকাস করতে পারি না, ছোট্ট করে জাস্ট টার্গেটগুলো দেখে নেব। এটা হচ্ছে কি মতিলাল ওসওয়াল, আজকের এটা থার্ড রিপোর্ট। তো মতিলাল ওসওয়াল কি বলছে, এগেন কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 180, টার্গেট রাখা হয়েছে 225, মানে যেটা হচ্ছে 25% দাঁড়াচ্ছে। তো অবশ্যই এটা বাই রেকমেন্ডেশন। আর ডেটটাও দেখে নিন 23শে ফেব্রুয়ারি, আগেরটাও ডেটটা দেখে নিন যদি আপনি মিস করে গেছেন, সেটা হচ্ছে 23শে ফেব্রুয়ারি, ঠিক আছে। তো এবার গেল মতিলাল ওসওয়াল, এটা হচ্ছে থার্ড। ফোর্থ হচ্ছে পিএল ক্যাপিটাল, মানে প্রভুদাস লীলাধর, যেটা একটা বড় নাম, আমরা এদের রিপোর্ট আগেও দেখেছি। এই ব্রোকারেজ 24শে ফেব্রুয়ারির রিপোর্ট দিয়েছে বাই রেটিং, টার্গেট দিয়েছে 210, মানে ধরুন 30 পয়েন্টস। এবার গুড স্ট্র্যাটেজি বাট বেটার এক্সিকিউশন এ কি, অবশ্যই এক্সিকিউশন না হলে শুধুমাত্র স্ট্র্যাটেজি বানিয়ে তো কিছু লাভ নেই। সে কারণে গুড স্ট্র্যাটেজি থাকতে হবে এবং সেটাতে ফোকাস করতে হবে এবং এক্সিকিউশন কিন্তু দেখাতে হবে। এরপরের রিপোর্ট দেখতে পাচ্ছেন অ্যাক্সিস সিকিউরিটিজ কি বলছে, অ্যানালিস্ট মিট আপডেট। এখানে আবারও দেখতে পাচ্ছেন 24 ফেব্রুয়ারির রিপোর্ট, ফেডারেল ব্যাংক বাই দেওয়া হয়েছে এখানে, আর টার্গেট হচ্ছে 225। মোটামুটি 220 থেকে 240 এরকম একটা জায়গাতেই আমরা প্রাইস টার্গেটটাকে দেখতে পাচ্ছি। আর এটা হয়ে গেল ফিফথ রিপোর্ট, মানে 5টা রিপোর্ট আপনাকে দেখলাম, প্রত্যেকটাই কিন্তু ফেব্রুয়ারিতে এসেছে। এরপরে ব্যাঙ্ক অফ বরোদা ক্যাপিটাল, এখানে প্রাইস যেটা রাখা হয়েছে প্রায় ধরুন 236, যেটা 31% দাঁড়াচ্ছে। এটাও কিন্তু 24শে ফেব্রুয়ারির রিপোর্ট। এখন এই 6খানা রিপোর্ট দেখে কি বুঝতে পারলেন, একটাই জিনিস বুঝতে পারলেন যে নিউ এমডি যিনি এসেছেন মানিয়ান, ওনার হাত ধরে হয়তো এই ব্যাংকের মধ্যে একটা বিশাল বড় গ্রোথ আসলেও আসতে পারে। আর সে কারণে কিন্তু ফেব্রুয়ারি মাসে এরকম 6খানা বা আরও রিপোর্ট আছে, আমি জাস্ট আপনাকে 6খানা দেখাচ্ছি, এরা প্রত্যেকেই কিন্তু ব্যাংকটাতে ভালো রকমের একটা পজিটিভ ভাইব নিয়ে টার্গেট কিন্তু দিয়েছে। তো এরপরে আমরা একটু ফান্ডামেন্টাল দেখে নিতে চাই ফেডারেল ব্যাংকের কি অবস্থা, ঠিক আছে। তো স্টক পি হচ্ছে 10.8, আরওসি হচ্ছে 6.93, আর আরওই যেটা রিটার্ন অন ইকুইটি সেটা হচ্ছে
কাছাকাছি 15, যেটা কিন্তু খুবই ভালো। বুক ভ্যালু দেখুন, বুক ভ্যালু হচ্ছে 124 আর কারেন্ট প্রাইস হচ্ছে 178। সুতরাং প্রাইস টু বুক ভ্যালু কিন্তু 2 টাইমসও নয়, এটা অ্যাকচুয়ালি 1.5 টাইমস, ঠিক আছে, 120 থেকে 180 ধরুন। তো চার্ট আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে যদি 10 বছরের চার্ট দেখি তাহলে একটা মোটামুটি বা ম্যাক্সিমাম দেখুন একটা মোটামুটি গ্রোথ দারুণ দেখতে পাবেন। ফর এক্সাম্পল এখানে 20 বছর আগে 2005 সালে এখানে প্রাইস ছিল প্রায় 12 মতো, ঠিক আছে। তো 12 টাকা থেকে বুঝতেই পারছেন এখানে কিন্তু 200 টাকারও বেশি হয়ে গেছে। এখানে একটু পি রেশিওটাও দেখে নেব, পি রেশিও হিস্ট্রি কী বলছে। পি রেশিওর যেটা মিডিয়ান সেটা হচ্ছে 11.3, এর পি রেশিও একটু কমই থাকে। আর যেখানে আছে এটা কিন্তু কোনোভাবেই ওপরে নয়, আমরা এখানে দেখলাম 10.8, বুঝতেই পারছেন। তো পি রেশিওটা কিন্তু একেবারেই বেশি নয়। এবার আসল জায়গায় আমি আসছি। আসল জায়গাটা হচ্ছে পিয়ার কম্প্যারিজন। কেন এটা আসল একটু পরেই বুঝতে পারবেন। এখানে কি বলা হয়েছে যে টপ 5 যে প্রাইভেট সেক্টর ব্যাংক সেখানে ফেডারেল ব্যাংকে আনতে চাওয়া হচ্ছে। এখন যদি মার্কেট ক্যাপ দেখেন টপ 5-এর, এটা তো এইচডিএফসি ব্যাংক, এর মার্কেট ক্যাপ হচ্ছে 13 লক্ষ কোটি টাকা। এটা হচ্ছে 13 লক্ষ কোটি, 1 লক্ষ নয়, ঠিক আছে, 13 লক্ষ কোটি টাকার মার্কেট ক্যাপ। আইসিআইসিআই ব্যাংক সেখানে বুঝতেই পারছেন যে 8,50,000 কোটি টাকার মার্কেট ক্যাপ। কোটাক মাহিন্দ্রা ব্যাংক 3,78,000-এর মার্কেট ক্যাপ। অ্যাক্সিস ব্যাংক 3,14,000-এর মার্কেট ক্যাপ, ঠিক আছে। তো এইগুলো হলো টপ 4, ঠিক আছে। এরপরে যদি এখানে আসতে হয় সেটা হচ্ছে 43,000 থেকে তাকে ওই 3 লাখের ক্যাটাগরিতে আসতে হবে। 43 থেকে 3 লাখ মানে এটা কিন্তু 7 গুণ বলতে পারেন, 7 টাইমস। আর এখানে একটা খবরে আপনারা দেখলেন যে ব্যাংকে টপ 5 জায়গায় আনা হবে, ইন্ডিয়াস 5th লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাংক উইদিন 3 to 5 ইয়ার্স। এটা কিন্তু একটা যথেষ্ট স্ট্রং কমেন্ট আমি বলবো। তো সেটা হচ্ছে কিনা সেটা আমরা সময় এলেই দেখতে পাবো। এবার কোয়ার্টারলি রেজাল্টে আসুন। কোয়ার্টারলি রেজাল্টে যদি আসতে চান একটু সেলস গ্রোথটা দেখুন। ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন যেটা 2021 সালে 3,604 কোটি ছিল, সেটা মানে রেভিনিউ বেড়ে কত হয়েছে ডিসেম্বর 2024-এ 7,265, ঠিক আছে। আমরা জানি যে ব্যাংকের টালমাত্রাল অবস্থা ছিল এবং ব্যাংকগুলো কিন্তু লাস্ট 3 বা 4 বছরে ভালো রকমের কোনো পারফরমেন্স দেখাতে পারেনি, কিন্তু তাদের রেভিনিউ দেখুন 3 বছরে ডবল হয়ে গেছে। 3 বছরের রেভিনিউ ডবল মানে সেলস ডবল, মানে যথেষ্ট ভালো জিনিস এটা। তবে হ্যাঁ, ইন্টারেস্টটাও বেড়েছে, এখানে 1970 থেকে হয়ে গেছে 4,570। এক্সপেন্স সেটাও কিন্তু স্বাভাবিকভাবে বেড়েছে, 1400 থেকে হয়ে গেছে এটা 2300। আর ফাইন্যান্সিং প্রফিট যেটা 203 ছিল ধরুন 2021 সালে, সেটা হয়ে গেছে 346। এবার কি ঘটনা হচ্ছে, আপনি যদি এখানে নেট প্রফিট দেখেন তাহলে বুঝতেই পারছেন যে 951 যেটা, সেটা কিন্তু এই লাস্ট ধরুন এরকম একটা জায়গা, বা এখানে 964, এখানে হাজার প্রায় 996, মানে 1000, এটা 1000-এর বেশি, এটা 1100। সেখান থেকে 951 একটু ডাউনই কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু যদি আপনি 3 বছরের স্কেলে দেখেন, 3 বছরের স্কেলে কি দেখতে পাবেন, এখানে 2021 সালে যেটা 544 ছিল সেটা ডিসেম্বর 2024-এ, মানে এতটা কম প্রফিট আসার পরেও কিন্তু এটা প্রায় ডবল। 3 বছরে যদি প্রফিট ডবল হয় তাহলে কিন্তু 3 বছরের স্টক ডবল খুবই ইজিলি হওয়া সম্ভব, যদি প্রফিট কনসিস্টেন্টলি ডবল হতে থাকে, ঠিক আছে। আর যদি শেয়ার হোল্ডিংটা একটু দেখে নিতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে এফআইআই প্রায় রেখেছে 26% মতো স্টেক। এখানে ডিসেম্বরে একটু কমিয়েছে 27.72 থেকে 26.32। তবে ডিআইআই যদি দেখেন, ডিআইআই কিন্তু তার থেকেও বেশি বাড়িয়ে ফেলেছে, 46.97 থেকে 48.90, মানে 2% কিন্তু বাড়িয়ে ফেলেছে। পাবলিকের হাত থেকে কিছুটা বেরিয়েছে, সে কারণে 25.32 থেকে 24.77। তো এটা গেল একটা শর্ট ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তবে আমি আরেকটা জিনিস যেটা দেখাতে চাই সেটা হচ্ছে প্রাইস টু বুক ভ্যালু, ঠিক আছে। প্রাইস টু বুক ভ্যালু ব্যাংকের ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো এখানে মিডিয়ান যেটা সেটা হচ্ছে 1.5, মোটামুটি এখানে ম্যাক্সিমাম টাইমই দেওয়া আছে, আর তার মোটামুটি নিচেই আছে প্রাইস টু বুক ভ্যালু 1.4 আছে। তো প্রাইস টু বুক ভ্যালু আপনি যদি ব্যাঙ্কগুলো লক্ষ্য করেন তাহলে কিন্তু যথেষ্ট কমেই এখন ব্যাঙ্কগুলোকে পাওয়া যাচ্ছে। এই যে একটা বুল মার্কেট মানে গেল, বা হয়তো আমরা এখনও বুল মার্কেটে আছি, সেখানে কিন্তু ব্যাঙ্করা ভালো পারফর্ম করতে পারেনি। আপনি যদি নিফটি ব্যাঙ্ক একটু দেখে নিতে চান, যেটা আমি মনে করি দেখে রাখা ভালো, নিফটি ব্যাঙ্কের আমি যদি ম্যাক্সিমাম দেখি, এবং এখানে পি রেশিও আমরা ব্যাঙ্কের খুব একটা দেখব না, প্রাইস টু বুক যদি দেখি এখানে, তো প্রাইস টু বুক কিন্তু মিডিয়ান যেটা 2.6 তার যথেষ্ট নিচে আছে 2.2। আমি এটা ওভারঅল নিফটি ব্যাংকের কথাই বলছি। সুতরাং এই যে বিয়ার মার্কেটে আমরা ওভার ভ্যালুয়েশন নিয়ে কথা বলি, এখানে ব্যাংকের ক্ষেত্রে কিন্তু ওভার ভ্যালুয়েশনটা কোনোভাবেই আমি দেখতে পাচ্ছি না। আর ফেডারেল ব্যাংক একটা হাইপও পাচ্ছে রিসেন্টলি, আর সেটা একটা ব্যাংক সেক্টরের স্টক, আর ব্যাংকরা রিসেন্টলি পারফরমেন্সও করেনি। ব্যাংকগুলো ঠিকঠাক এবং আমি বলবো যে সস্তা পিবি রেশিওতে পাওয়া যাচ্ছে, আর সে কারণে এটা একটা ইন্টারেস্টিং স্টক হতে পারে। তবে এই ভিডিওতে বা আমাদের চ্যানেলের কোনো
কোনো ভিডিওতেই আমরা কোনো ধরনের কোনো স্টকের বাই বা সেল রেকমেন্ডেশন দিই না। এটা জাস্ট একটা এডুকেশনাল পারপাসে বানানো। সে কারণে স্টকটাকে ওয়াচ লিস্টে লাগিয়ে রাখুন এবং নিজেরা অ্যানালিসিস করুন। আর একটু লক্ষ্য রাখুন যে ধরনের কথাগুলো এখানে বলা হয়েছে এমডির দ্বারা, সেই এক্সিকিউশনগুলো ঠিকঠাক হচ্ছে কিনা, আর তার উপরে বেস করে কিন্তু নিজের ইনভেস্টমেন্টের ডিসিশন নিজেই নিন। তো বাস ভিডিওতে এটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমাদের একটাও ভিডিও আপনার মিস না হয়ে যায়। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।